গল্পকক্ষতে আমি সারা আজ পড়ছি মোহাম্মদ জাফর ইকবালের লেখা হাত কাটা রবিন তৃতীয় খণ্ড। নিঃসঙ্গ অ্যাডভেঞ্চার। অনেকক্ষণ একা একা চুপচাপ বসে ঘড়ির দিকে তাকিয়েছিলাম। টিকটিক করে ঘড়ির কাঁটা ঘুরছে। 10টা বেজে গিয়েছে। কিছুক্ষণের ভিতরেই রবিন, টিপু, সলিল, নান্টু ওরা সবাই বাসা থেকে পালাবে। আমাকে এরকম চুপচাপ বসে থাকতে দেখে আম্মা ভাবলেন ঠান্ডা লাগানোর জন্যে তার বকুনি খেয়ে মন খারাপ করেছি। মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, যা বাবা ঘুমো গিয়ে, জ্বর এসেছিল আর? আমি মাথা নাড়লাম, না। তারপর খুব ক্লান্তভাবে আমার আর রঞ্জুর শোবার ঘরটাতে এসে ঢুকলাম। রঞ্জু বিছানায় বসে মশারি ফেলে চারিদিকে গুজে দিচ্ছিল। আমি রাস্তার দিকে জানালাটা খুলে দিলাম। সাথে সাথে হু হু করে বাতাস এসে ঢুকল। ভাইয়া, জানালা বন্ধ করে দাও, বাতাস আসছে। চুপ। আমি রক্ত চক্ষু করে তাকালাম। কথা বলবি না। অন্য যে কোনো সময় হলে রঞ্জু পাল্টা জবাব দিত, ঝগড়া করত, আম্মাকে নালিশ করত, কিন্তু আজ কিছু বলল না। সত্যিই চুপ করে শুয়ে পড়ল। লাইট নিভিয়ে আমি জানালার কাছে বসে থাকলাম। ওরা যখন যাবে তখন আমি দেখব। ঠান্ডা বাতাসটা একেবারে হাড়ের ভেতর দিয়ে কেটে কেটে যাচ্ছিল, তাই বিছানায় এসে শুয়ে পড়লাম। হু হু করে ঠান্ডা বাতাস যেন আমার বুকের ভেতর দিয়েই বয়ে যাচ্ছে। আমার ঘুম আসছিল না, ইচ্ছে হচ্ছিল কাঁদি। একটু পরেই রঞ্জু ঘুমিয়ে কাদা হয়ে অভ্যাস মতো আমার গায়ের ওপর পা তুলে দিতে লাগলো, আর আমি ঝটকা মেরে তার পা সরিয়ে দিতে লাগলাম। একসময় সবাই শুয়ে পড়ল। ঘড়ির টিকটিক ছাড়া অন্য কোনো শব্দ নেই। মাঝে মাঝে সেই বিশেষ ধরনের টুকটাক শব্দ শোনা যেতে লাগলো, যেগুলি রাত জাগলেই শোনা যায়, কিন্তু কী জন্যে হচ্ছে বোঝা যায় না। আমি দীর্ঘশ্বাস ফেলে এপাশ ওপাশ করতে লাগলাম। ঠিক সেই সময় জানালায় আবছাভাবে রবিনকে দেখা গেল। লাফিয়ে উঠতে গিয়ে সামলে নিয়ে সন্তর্পণে উঠে বসলাম। রবিন জানালা দিয়ে হাত বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল, মন খারাপ করিস না। তারপরে গলা আরও নামিয়ে বলল, নান্টু ধরা পড়ে গেছে। সত্যি? হ্যাঁ, ওই শুনিস না ওদের বাসায় আওয়াজ? আমি কান পেতে শুনলাম সত্যি সত্যি খুব চেঁচামেচি হচ্ছে। রবিন বলল, যাই। আমি শুকনো গলায় বললাম, যা। রবিন লাফিয়ে নেমে গেল। একটু দূরে অন্যেরা দাঁড়িয়েছিল, আমার দিকে তাকিয়ে হাত নাড়ল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অনেকক্ষণ পার হয়ে গেল, চোখে আর ঘুম আসে না। নান্টুদের বাসা থেকে গোলমালের আওয়াজ আর শোনা যাচ্ছে না। ঘড়ির টিকটিক শব্দ শুনতে শুনতে ভাবতে লাগলাম এখন ওরা চৌরাস্তায় পৌঁছেছে। একটু পরেই স্কুল পার হয়ে নদীর ঘাটে পৌঁছে যাবে। আমি কল্পনা করতে লাগলাম ওরা অন্ধকারে গুড়ি মেরে হেঁটে যাচ্ছে, নৌকায় উঠছে। সব কিছু ঠিকঠাক করে নিয়ে টেলিস্কোপে ডাকাতদের নৌকাটাকে লক্ষ্য করছে। অধৈর্য হয়ে অপেক্ষা করছে কখন ওটা ছাড়বে। রবিন গালিগালাজ করছে। টিপু তার স্বভাবসুলভ শান্ত ভঙ্গিতে মাঝে মাঝে রবিনের কথার উত্তর দিচ্ছে। একসময় নৌকা ছেড়ে দিল। অন্ধকার রাত, আকাশে তারা মিটমিট করছে। ঠান্ডা বাতাস হিলহিল করে বইছে। ছপাত ছপাত করে হীরা আর মিশু দাঁড় টানছে। অন্ধকারে আবছাভাবে তীরের গাছপালা, জঙ্গল দেখা যাচ্ছে। ভীষণ যন্ত্রণায় আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমি উঠে বসলাম, আর ঠিক তখনই কিছু না ভেবেচিন্তে হঠাৎ ঠিক করে ফেললাম আমি ওদের সাথে যাব, যেভাবেই হোক। এতক্ষণে ওরা নিশ্চয় রওনা দিয়ে দেয়নি। ডাকাতদের নৌকাটা কখন ছাড়বে ঠিক কি? আর ছেড়েই যদি দেয়, আমি নদীর তীরে তীরে দৌড়ে ঠিক ধরে ফেলব। আমি একটু চিন্তা করে নিলাম, তারপর খুব আস্তে আস্তে উঠে কাজ শুরু করলাম। চৌকির নিচেই ক্যানভাসের খালি ব্যাগটা পেয়ে গেলাম। বালিশের নিচে ছিল সোয়েটারটা, সেটা পরে ফেললাম। অন্ধকারে হাতড়ে হাতড়ে গরম প্যান্টটা বের করতে অনেক সময় লাগলো। খাকি হাফ প্যান্টটা খুঁজে বের করতেও অনেক সময় নষ্ট হলো। আলো থাকলে কি সহজেই না সব কিছু পাওয়া যায়। হকি শুগুলি পরে ফেললাম, মোজা ছাড়াই।
এগুলি এই অন্ধকারে কে খুঁজে বের করবে? এখন দরকার একটা অস্ত্র, চাকু বা এই জাতীয় কিছু, কিছু টাকা, একটা টর্চ লাইট, একটা কম্বল আর ওষুধগুলি। ওষুধের শিশিগুলি বের করার জন্যে যেই টেবিলে হাত দিয়েছি, অমনি মিক্সচারের শিশিটা ঠক করে টেবিলে পড়ে গেল। আমি আঁতকে উঠে শিউরে উঠলাম। এখন নিশ্চয়ই কেউ না কেউ ঘুম থেকে উঠে যাবে। হলোও তাই। আব্বা পাশের ঘর থেকে জিজ্ঞেস করলেন, কে? আমি এক মুহূর্ত দ্বিধা করে বললাম, আমি আব্বা। ও, কি করিস? পানি খাবো বলেই খুট করে লাইট জ্বালালাম। অন্ধকারে পানি খাওয়া স্বাভাবিক নয়। আমার কপালে তখন বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। আব্বা যদি একবার উঠে আসেন, তাহলে শার্ট প্যান্ট জুতা পরা অবস্থায় দেখলে বুঝতে কিছু বাকি থাকবে না। ভাগ্য ভালো আব্বা উঠলেন না। আমি শব্দ করে পানি খেলাম আর আলোতে পরিষ্কার সব কিছু দেখতে পেয়ে মোজা জোড়া খুঁজে বের করে পকেটে ঢুকিয়ে ফেললাম। তাক থেকে রঞ্জুর মাটির বাক্সটা নামিয়ে ব্যাগে ভরে ফেললাম। মাস 3 ধরে সে ওখানে পয়সা জমিয়ে যাচ্ছে। ওষুধের শিশি, ট্যাবলেটগুলি পকেটে ভরে ফেলে আমি আবার লাইট নিভিয়ে দিলাম। পানি খেতে বেশি সময় লাগার কথা না। অন্ধকারে পা টিপে টিপে বিছানার ওপর থেকে কম্বলটা নিয়ে ভাঁজ করে ফেললাম। এক হাতে ভাঁজ করা কি সোজা ব্যাপার? চাকু আর টর্চ পাওয়া গেল না, কিন্তু আর দেরি করা যায় না। আমি ব্যাগটা কাঁধে নিয়ে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হলাম। আমার হঠাৎ কেন জানি বুকের ভেতর ফাঁকা ফাঁকা লাগলো। দরজা খোলার সময় এক মুহূর্তের জন্য মনে হলো যে কাজ নেই, কিন্তু মনকে শক্ত করে খুব ধীরে ধীরে নিঃশব্দে ছিটকিনে খুলে ফেললাম। ওটা আবার খোলার সময় মাঝে মাঝে শব্দ হয়, তারপর একেবারে অন্ধকার রাস্তায়। কাল ভোরে যখন দেখবে এ পাড়ার সব ছেলে উধাও, তখনই সবাই বুঝে নেবে তার উপর নান্টু তো থাকলই। বাইরে একেবারে ঘুটঘুটে অন্ধকার। রাত কয়টাই বা হয়েছে, অথচ কোথাও একটি লোক নেই। আমি রাস্তার ধার ঘেঁষে যত তাড়াতাড়ি সম্ভব হাঁটতে লাগলাম। মোড়টা পার হলেই সার্কিট হাউসের পাশের সেই বটগাছটা, যেখানে নাকি রাত গভীর হলেই জিনেরা নাচ গান করে। জায়গাটা একা কেমন করে পার হব ভেবে আমার এই শীতেই কপাল ঘেমে উঠতে লাগলো। আচ্ছন্নের মতো আমি দ্রুত পায়ে হাঁটতে লাগলাম। মাঝে মাঝে নিজের পায়ের শব্দ শুনে আমি নিজেই চমকে উঠছি। যত দোয়া দরুদ জানা ছিল আমি একটির পর একটি আউড়ে যাচ্ছিলাম। নদীর ঘাটে পৌঁছার বেশি বাকি নেই। হঠাৎ রাস্তা ফুঁড়ে কোত্থেকে একটা লোক হাজির হলো। দেখে আমার হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে এসে ধকধক করতে লাগলো। লোকটি বিরাট, ছোটোখাটো পাহাড়ের মতো। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরানোর চেষ্টা করতে লাগলো। আমি খুব সন্তর্পণে রাস্তা পার হয়ে হনহন করে হাঁটতে লাগলাম। লোকটি ম্যাচের কাঠির আলোতে আমাকে দেখার চেষ্টা করলো বলে মনে হলো। যখন দৌড় দেব কিনা ভাবছিলাম, তখন সে কাঠিটা ফেলে আপন মনে বিড়বিড় করে জড়িত স্বরে বলল, লে বাবা, শিয়াল টিয়াল নাকি? তারপর উল্টো দিকে হাঁটতে শুরু করলো। দেখলাম অল্প অল্প টলছে। এত বিপদের মাঝেও আমার হাসি পেল। লোকটা আমাকে কিনা শেষ পর্যন্ত শেয়াল ভাবল। নিশ্চয়ই মদ খেয়েছে। এদিকে কাছেই কোথায় মদের দোকান আর খারাপ জায়গা টায়গা আছে। কিভাবে কিভাবে শেষ পর্যন্ত আমি নদীর তীরে এসে পৌঁছে গেলাম। পথে দুজন টহল পুলিশকে দেখে শুধু খানিকক্ষণ গাছের আড়ালে লুকিয়েছিলাম। ওরা দেখলে মুশকিল হতো। বাজারটার মুখে একটা কুকুরও খুব বিরক্ত করেছিল। ঘেউ ঘেউ করে মনে হচ্ছিল বাজারের সব লোক তুলে ফেলবে। আমি অবশ্যই খুব তাড়াতাড়ি হেঁটে চলে এসেছি, কিন্তু নদীর তীরে এসে আমি বিভ্রান্ত হয়ে পড়লাম। খুব উদ্বেগ নিয়ে যেখানে টিপুর নৌকা বাঁধা থাকে, সেখানে ছুটে গিয়ে দেখি ওখানে কিছু নেই। কাছে গিয়ে দেখলাম টিপুর নৌকার শিকলটা পানিতে ডুবে আছে। আর কিচ্ছু নেই, কোনো চিহ্ন নেই। ওরা চলে গেছে। কতক্ষণ আগে গেছে, কোন দিকে গেছে ভাবতে গিয়ে অসহায় বোধ করলাম। হঠাৎ করে আমি ভীষণ দুর্বল বোধ করতে লাগলাম। মনে হলো সেখানেই মুখ ঢেকে বসে পড়ি। এতক্ষণ যে জোরটা আমাকে ছুটিয়ে এনেছে, সেটা যেন কর্পূরের মতো উবে গেছে। ঠিক তখনই
আমার মনে হলো প্রতি মুহূর্তে ওরা আরও দূরে চলে যাচ্ছে। এক্ষুনি রওনা দিতে হয়, কিন্তু কোন দিকে? নদীতে তখন মাত্র ভাটা শুরু হয়েছে। কয়েকটা কচুরিপানা ভাসতে ভাসতে দক্ষিণ দিকে যাচ্ছে। আমার মনে হলো ডাকাতেরা নিশ্চয়ই ভাটার জন্য অপেক্ষা করছিল। ভাটা শুরু হওয়ার পর এখন নিশ্চয়ই স্রোত ঠেলে উল্টো দিকে যাবে না? আমি ভালো হাতটা দিয়ে টেনে ব্যাগটা কাঁধে তুলে নিলাম, তারপর দক্ষিণ দিকে ছুটলাম। বিদ্যুৎ ঝিলিকের মতো মনে হলো একটু দূরেই সেই শ্মশানটা। অন্ধকার রাত, হাজার হাজার তারা আর একটা বিবর্ণ চাঁদের আলোতে আমি ছুটে চলেছি। মাঝে মাঝে দেখছিলাম নদীতে কোনো নৌকা দেখা যায় কিনা। কাটা গাছ, লতাপাতা, কাদা, গোবর কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে আমি হাঁপাতে হাঁপাতে ছুটতে লাগলাম। প্লাস্টার করা বাম হাতটা ভারী অসুবিধা করছিল। কম্বলটা মনে হচ্ছিল অতিকায়, ব্যাগটা মনে হচ্ছিল শিশে দিয়ে ভরা। আমার দৌড়ের সাথে সাথে এগুলো ঝক্কর ঝক্কর করে কাঁধে লাফাতে লাগলো, মাঝে মাঝে চোয়ালের সাথেও ঘষে যাচ্ছিল। শ্মশানের পাশ দিয়ে যখন ছুটে যাই, হঠাৎ আমার তখন মনে হলো পিছনে পিছনেও কেউ আমার সাথে ছুটে আসছে। এই বুঝি ধরে ফেললো, এই বুঝি ধরে ফেললো। আমি পেছনে ফিরে তাকাতে সাহস পাচ্ছিলাম না। যদি দেখি সত্যিই কেউ আসছে? ভয়ে আতঙ্কে আমি মৃতপ্রায় হয়ে গেছি। হঠাৎ দেখি নদীতে কালো মতো একটা নৌকা দেখা যাচ্ছে। কার নৌকা, কিংবা আসলে নৌকাই কিনা আমি জানি না। তবু আশায় ভর করে ছুটতে ছুটতে প্রাণপণে চেঁচালাম, রবিন! ছুটতে ছুটতে ওটার কাছাকাছি এসে দেখি নৌকাই বটে, তবে টিপুর নৌকা না। সেটাতে ছই ছিল না। হতাশায় আমি ভেঙে পড়লাম, ক্লান্তিতে শেষ হয়ে যাচ্ছিলাম। তবুও আমি থামলাম না। সামনে নিশ্চয়ই ওরা আছে। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ ঝলকের মতো রবিনের গলার স্বর শুনলাম, টোপন, কোথায়? আনন্দে আমার চোখে পানি এসে গেল। ওটা টিপুর নৌকায় ছই লাগিয়ে নিয়েছে। আমি ভালো হাতটা নাড়াতে নাড়াতে ছুটে গেলাম। নৌকাটা তীরের দিকে ছুটে আসতে লাগলো। পানিতে বেশ কিছু দূর থাকতেই আমি জুতো টুতো নিয়ে লাফিয়ে পড়লাম। ওরা আমাকে টেনে নৌকায় তুলে ফেলল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, যাক, তোদের পাওয়া গেল তাহলে। হীরা এক ঝটকায় নৌকাটাকে নদীর মাঝখানে নিয়ে যেতে লাগলো। অন্যেরা আমাকে ঘিরে বসলো। আমি ভিজে জুতো এক হাতে খুলতে খুলতে বললাম, ভেবে দেখলাম আমি একলা একলা থাকতে পারবো না, তাই। সবাই খুশিতে আমাকে জাপটা জাপটি করতে লাগলো। রবিন বলল, খুব ভালো করেছিস। তোকে ফেলে এসে আমার এত খারাপ লাগছিল, একটু আগে বলছিলাম ফিরে গিয়ে তোকে নিয়ে আসি। টিপু বলল, আমার কেন জানি মনে হচ্ছিল টোপন এসে পড়বে। তোমরা তো বিশ্বাস করবে না, কিন্তু আমার সত্যি মনে হচ্ছিল। মিশু আমার জুতো খুলতে সাহায্য করতে করতে বলল, তোর সাহস আছে সত্যি। সলিল দাঁড়টা ছপাত করে ফেলে এক টান দিয়ে বলল, টোপনের সত্যি খুব সাহস। একলা একলা কেমন শ্মশানের ভেতর দিয়ে চলে এলো? আমি খুশিতে হাসতে হাসতে বললাম, ডাকাতদের নৌকাটা কত দূর? ও, অনেক সামনে, ওই দেখ, বলে রবিন টেলিস্কোপটা আমার হাতে দিল। ওই ছোট্ট আলোটাতে ফোকাস কর। ফোকাস করে আমি টিমটিমে একটা হারিকেন দেখতে পেলাম। ওটাই নাকি নৌকাটা? আর কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে মনে হলো কাশেমকে দেখছি না। বললাম, কিরে, কাশেম কই? বুঝলাম না, ও আসলো না কেন? বোধহয় আসার ইচ্ছে নেই। আমারও তাই মনে হচ্ছিল। আমি বললাম, আমি না আসলে তো তোদের মানুষই কম পড়তো, কাশেমও নেই, নানটুও নেই। তুমি এসেই আমাদের লাভ কি? টিপু হাসতে হাসতে বলল, হাতখানা ভাঙা, তার ওপর জ্বর। তুমি বরং ভিতরে গিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকো। দেখো কেমন চমৎকার চাটাইয়ের ছই তৈরি করেছি। ভিতরের ঠান্ডা বাতাস আসতে পারবে না। রবিন গম্ভীর হয়ে বলল, হ্যাঁ টোপন, ভেতরে গিয়ে শুয়ে থাক। একটা ট্যাবলেট খেয়ে নিবি নাকি? অনেক ওষুধ এনেছি। ওর ভাবখানা, ওর আব্বা ডাক্তার, তাই সেও হাফ ডাক্তার। আমি বললাম, না, আমি নিজের ওষুধগুলিই এনেছি। আমি পকেট থেকে মিক্সচারের শিশি,
ট্যাবলেটের প্যাকেট বের করতে লাগলাম। হীরা বাইরে থেকে চেঁচালো, আধ ঘন্টা হলো কিনা দেখ, আমার হাত ব্যথা হয়ে গেছে। টিপুর হাতে একটা জলজলে ঘড়ি দেখে বলল, আর মাত্র 4 মিনিট। হীরা জোরে জোরে বইটা চালাতে লাগলো। আমি ভেতরে গিয়ে শুয়ে পড়লাম। একটু দুর্বল, একটু অসুস্থ লাগছিল, কিন্তু খারাপ লাগছিল না মোটেই। রিভলভারটির কথা মনে হলো। উঠে বসে অকারণেই গলা নামিয়ে জিজ্ঞেস করলাম, রিভলভারটি এনেছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওসব ভুল করি নাকি? রবিন দাঁত বের করে হাসল। বলল, তুই নিশ্চিন্ত মনে ঘুমো। হ্যাঁ, তুমি বিশ্রাম নাও। টিপুর গলা শুনতে পেলাম। অন্ধকারে মুখের ভাব দেখা যায় না, আন্তরিক সুরটা শুধু ধরা পড়ে। শুয়ে শুয়ে পুরো ব্যাপারটা ভাবতে চেষ্টা করলাম। হঠাৎ মনে হলো, যদি নৌকা ডুবে যায়, তাহলে এক হাতে সাঁতরাতে না পেরে টুপ করে ডুবে যাব। তার ওপর স্রোতের কি টান! আমি জোর করে চিন্তাটা সরিয়ে দিলাম। শুধু খারাপ খারাপ জিনিস চিন্তা করলে কি আর কোনো কাজ করা যায়? আমি ঘুমানোর চেষ্টা করলাম। শুনতে পেলাম সলিল গুনগুন করে গান গাচ্ছে। ওর গানের গলাটা চমৎকার। প্রথম সকাল। আমার ঘুমটা গাঢ় হলো না। অসুস্থ হলে হয়ও না। আমি আধো ঘুম আধো জাগরণে আবছা আবছাভাবে ওদের কথাবার্তা শুনছিলাম। ওরা মাঝে মাঝে জায়গা বদল করছে, টের পাচ্ছিলাম। একবার হীরাকে খানিকক্ষণ গালিগালাজ করতেও শুনলাম। কিছু সময় কে যেন আমার পাশে শুয়ে থাকলো। শেষ রাতের দিকে মনে হলো নৌকাটা থামানো হয়েছে। আমি কিছু জিজ্ঞেস করব ভেবে আবার ঘুমিয়ে বিচিত্র সব স্বপ্ন দেখতে লাগলাম। বিরাট সব গোলক ধাঁধায় আটকে পড়ে ঘড়ির কাঁটার সাথে সাথে ঘুরছি, আর প্রতিবারই হিসেব ভুল করে একই দিকে সরে আসছি। লাল নীল হলুদ রঙের চক্র ছোট থেকে বড় হয়, ক্রমাগত মিলিয়ে যাচ্ছে, আবার নতুন করে তৈরি হচ্ছিল। দেখতে দেখতে এক সময় আমার ঘুম ভেঙে গেল। ভীষণ তৃষ্ণা পেয়েছে। আমি উঠে বসে আবছা অন্ধকারে দেখতে পেলাম ওইটুকু জায়গায় জড়াজড়ি করে সবাই শুয়ে আছে। বাইরে রবিন শুধু কম্বল গায়ে জড়িয়ে প্রেতের মতো বসে আছে। আমি ডাকলাম, রবিন। নৌকা থামিয়ে রেখেছিস? হ্যাঁ, ডাকাতেরাও থেমেছে। কত দূর আছে? বেশি দূর না। কি করছে? কিছু না। জোয়ারের সময়টুকু বোধ হয় ওরা ওখানেই থাকবে। তোর জ্বর আছে এখনো? না। পানি আছে খাবার? চারিদিকে এত পানি, খা না, কত খাবি? ধ্যাত, নোংরা। ওই খেতে হবে, আমরাও এই খাচ্ছি। বলে সে একটা মগ বের করে নদী থেকে পানি তুলে আমার দিকে এগিয়ে দিল। আমি একটু ইতস্তত করে ঢক ঢক করে খেয়ে ফেললাম। বুকটা যেন জড়িয়ে গেল। কয়টা বেজেছে? হাতে বাঁধা টিপুর ঘড়িটা দেখে রবিন বলল, 4:45। সকাল হয়ে গেছে তাহলে? হ্যাঁ, কি সুন্দর লাগছে, উঠে এসে দেখ। রবিন হাত দিয়ে বাইরে দেখায়। আমি হামাগুড়ি দিয়ে বাইরে এসে বসলাম। কুয়াশা পড়ে নৌকার পাতাটন ভিজে আছে। জোয়ারের পানি ছলাৎ ছলাৎ করে নৌকার ওপর আছড়ে পড়ছে। চারিদিকে ধোঁয়াটে একটা ভাব। আলো যেন গুঁড়ো করে কেউ পাউডারের মতো ছড়িয়ে দিচ্ছে। আমি একটু বিহলের মতো তাকিয়ে রইলাম। একবারও মনে হলো না জ্বর নিয়ে বাসা থেকে পালিয়ে ডাকাতের পিছু পিছু নৌকায় বসে আছি। নদীর বাঁক, দুধারে গাছগাছালি, আবছা মাটির ঘর, আকাশে হালকা মেঘ, পূব দিকে লালচে আভা, শুকতারা জলজল করছে। সব মিলিয়ে ভারী আশ্চর্য। রবিন উঠে দাঁড়ালো, বলল, এখন টিপুর পাহারা, 5টা বেজে গিয়েছে। তারপর হামাগুড়ি দিয়ে ছইয়ের ভেতরে ঢুকে টিপুকে খোঁচাতে লাগলো। এই টিপু, ওঠ! এই টিপু! টিপু বার দুয়েক উ আ করলো, কিন্তু উঠল না। দেখে আমার মায়া হলো। আমি রবিনকে বললাম, শুধু ওকে ডাকিস না, আমি পাহারা দিচ্ছি, বেচারা ঘুমাক। তুই? তোর না জ্বর? ভালো হয়ে গেছে, দেখিস আবার, বলে রবিন শুয়ে পড়ল এবং শুতে না শুতেই ঘুম। নিশ্চয়ই খুব ক্লান্ত হয়ে গেছে। আমি এই বিজর নদীর তীরে একলা নৌকায় বসে রইলাম। সামনে ডাকাতের নৌকাটা ভাটা শুরু না হওয়া পর্যন্ত ছাড়বে না।
বোঝাই যাচ্ছে। আমি অলসভাবে বসে থাকলাম। মাঝে মাঝে নৌকাটা দেখছিলাম। শীত পড়েছে, মাথায় হিম পড়ে ভিজে যাচ্ছে। আমি কম্বল দিয়ে ভালো করে মাথা ঢেকে নিলাম। ওদিকে নৌকার ভিতরে সবাই গাদাগাদি করে তখনও ঘুমোচ্ছে। খুব ধীরে ধীরে ভোর হয়ে এলো। আশেপাশে গাছপালা, বাড়িঘর স্পষ্ট হয়ে উঠল। একটু দূরে খানিকটা ফাঁকা মতো জায়গা, তার আশেপাশে ছোট ছোট ঘর। বাজার টাজার হবে হয়তো। লোকজন গামছা ঘটি নিয়ে ইতস্তত হাঁটাহাঁটি করছে। কেউ কেউ দাঁতন দিয়ে দাঁত ঘষে নদীর পানি দিয়ে কুলিকোচা করতে লাগলো। কয়েকজন আমাদের নৌকার খুব আশেপাশে এসে সশব্দে উজু করতে লাগলো। আমার শুধু ভয় করছিল, এক্ষুনি হয়তো কেউ কিছু জিজ্ঞেস করে বসবে, কিন্তু করল না। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আরও নৌকা বাঁধা ছিল, সেজন্যই কোনো রকম সন্দেহ করেনি বোধহয়। আমি ডাকাতদের নৌকাটা দেখছিলাম। লম্বা পানসি, কালো কুচকুচে রং, ছইটাও কালো। একেবারে চুপ হয়ে দাঁড়িয়ে আছে, ঢেউয়ের সাথে সাথে নড়ছিল না পর্যন্ত। ওটাকে দেখতে দেখতে আমি কেমন জানি বুকের ভেতর শিহরণ অনুভব করলাম। ওরা সবাই অনেক বেলা করে উঠল। হইচই করে হাত মুখ ধুয়ে উৎসাহে এক একজন টকবক করতে লাগলো। রবিন এর মাঝে বার দুয়েক রিভলভারটা গুলি ভরে আবার খুলে রাখল। বিছানার তলা থেকে একটা লম্বা চাকুও বের করে পরীক্ষা করে দেখল। এরপরে কি করা হবে ঠিক করতে গিয়ে দেখা গেল ভীষণ খিদে পেয়েছে। আমাদের কাছে পয়সা কড়ি খুব বেশি নেই। রঞ্জুর বাক্সটা ভেঙে মাত্র 3 টাকার মতো পাওয়া গেছে। কতদিন এখানে থাকতে হবে ঠিক কি? কাজেই খুব সাবধানে পয়সা খরচ করতে হবে। হীরা আর সলিল বের হলো নাস্তা কিনতে। আমরা বসে বসে একটা প্ল্যান বের করার চেষ্টা করতে লাগলাম। টিপু বলল, এখানে যদি আশেপাশে থানা থাকে তাহলে আমরা খবর দিয়ে আসতে পারি। কিসের? কেন, ডাকাতদের ধরে নিয়ে যাক। রবিন মুখ খিচিয়ে বলল, তাহলে এত কষ্ট করে এখানে এলাম কি জন্যে? একটা ফাইট? ফাইট? বাহ, রিভলভার ড্যাগার নিয়ে এসেছি কি খাওয়ার জন্যে? যুদ্ধ করব না? মিশু ইতস্তত করে। যুদ্ধ কিভাবে করবে? ওরা কতজন, কত বন্দুক, আমরা এই কয়জন, তার উপর দুজনের মাত্র একটা করে হাত চালু। তুই বাসায় চলে যা। রবিন রক্তচক্ষু করে তাকালো। বাসায় গিয়ে রিনা স্বপ্নাদের সঙ্গে বুড়িচি খেলগে যা। টিপু একটু নড়ে চড়ে বলল, রবিন, তুমি শুধু শুধু এত সব কথা বলছো। যুদ্ধটা করবে কিভাবে? ও, তুইও তাহলে বুড়িচি খেলবি? টিপু একটুও না খেপে বলল, বাজে কথা বলো না, আমাকে আগে বুঝিয়ে দাও যুদ্ধটা কিভাবে হবে। কেন, আমরা মানে যখন ওরা আর কি রবিন মাথা চুলকাতে লাগলো। বলো। টিপু গম্ভীর হয়ে পানিতে পা নাচাতে লাগলো। সে যখন হবে তখন দেখা যাবে। বাহ, একটা প্ল্যান নেই, কিছু নেই, শুধু বললেই হবে। এই সময় সলিল আর হীরা এক ছড়া কলা আর একটা মস্ত বড় ঠোঙা নিয়ে হাজির হলো। সলিল দাঁত বের করে হাসতে হাসতে বলল, লোকগুলো কি বোকা, এতগুলো কলা 25 পয়সায় দিয়ে দিল। হীরা 2 হাতে ঠোঙাটা উঁচু করে বলল, বল দেখি এখানে কতর মুড়ি? বুঝতে পারলাম সস্তায় কিনে এনেছে, তাই মজা করার জন্য বললাম, কত আর হবে, 2 পয়সার হবে নাকি 4 পয়সা? হীরা মুখ খিচিয়ে বলল, হ্যাঁ, মুড়িওয়ালা তোমার শ্বশুর কিনা? আধাশের মুড়ি 4 পয়সা। আমরা হাসতে হাসতে জিজ্ঞেস করলাম, কত? পাক্কা 50 পয়সা। আমরা মুড়ি, গুড় আর কলা খেতে লাগলাম। এমন সুন্দর শীতের সকাল, নদীর পানিতে নৌকায় বসে মুড়ি খাওয়া ভারী চমৎকার লাগছে। বাসার কথা মনে হলো। নিশ্চয়ই সবাই এখন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমার একটু মন খারাপ হয়ে গেল। আমরা আবার ডাকাত ধরার পরিকল্পনা করতে লাগলাম। রবিন বারবার করে বলল, সে একটা যুদ্ধ না করে কিছুতেই পুলিশে খবর দিয়ে ডাকাত ধরিয়ে দেবে না। কিন্তু যুদ্ধটা কিভাবে হবে সেটি সে কিছুতেই পরিষ্কার করে বুঝিয়ে দিতে পারল না।
আমি শেষ পর্যন্ত অনেক ভেবে বললাম, এক কাজ করলে হয় না? কি? সবাই আমার দিকে তাকালো। আমরা কিছুতেই ডাকাতগুলির পিছু ছাড়ব না। আজ হোক কাল হোক ডাকাতগুলি নিশ্চয়ই কোথাও ডাকাতি করবে। আমরা ঠিক সেই সময় তাদের বাধা দেব। এদিকে আগে থেকে পুলিশে খবর দেয়া থাকবে। ব্যাস, একেবারে হাতে নাতে গ্রেফতার। সব যেন তোর ইচ্ছে মতো হতে থাকবে। আমি অসুস্থ দেখে রবিন বেশি মেজাজ দেখালো না। ডাকাতেরা কখন ডাকাতি করবে তুই জানবি কেমন করে? বাহ, আমরা ডাকাতদের পিছু পিছু আছি না? বেশ, তা না হয় জানলে, টিপু জিজ্ঞেস করলো, এত অল্প সময়ে পুলিশে খবর দেবে কেমন করে? কেন, অসুবিধে কি? আমি একটু অবাক হয়ে বললাম। আমরা যখন দেখব ডাকাতেরা ডাকাতি করতে রওনা হচ্ছে, তখনই কয়েকজন কাছাকাছি থানায় খবর দিয়ে আসব। বলতে সোজা, করতে কঠিন, মিশু বলল। এক একটা থানা কত দূর দূর জানিস? 10-15 মাইলের কম না। মিশুর আব্বা ডিএসপি, কাজেই থানা টানা সম্পর্কে তার কথা আমি উড়িয়ে দিতে পারলাম না। টিপু অনেকক্ষণ ভেবে বলল, আমরা যদি আগে জানতে পারি ওরা কবে কোথায় ডাকাতি করবে, তাহলে টোপনের বুদ্ধিটা কাজে লাগানো যেতে পারে। সবাই একটু চিন্তা করে সায় দিল। কিন্তু সমস্যা হচ্ছে, ওদের পরিকল্পনা আগে থেকে জানা যায় কেমন করে? ওরা তো মাইক ভাড়া করে চেঁচিয়ে বেড়াবে না যে আমরা অমুক দিন অমুক জায়গায় এতটা সময় ডাকাতি করব। রবিন বিরক্ত হয়ে বলল, এর থেকে সোজাসুজি একটা ফাইট দেয়া কত ভালো। পুলিশ কেলেঙ্কারি। বেলা চড়ে এলে নৌকায় রান্নার আয়োজন শুরু হয়ে গেল। বাসনপত্র কম আনা হয়েছে, তবু যা হোক কাজ চালানো যেত, কিন্তু ভাতটাই কিছুতেই সিদ্ধ করা যাচ্ছে না। টিপু বাসা থেকে কেরোসিনের চুলা নিয়ে এসেছিল। সেটি মাঝে মাঝে হঠাৎ দপ করে বিরাট বড় শিখা নিয়ে জ্বলে ওঠে। হাত পুড়ে গুঁড়ো মশলা চোখে ঢুকে বিচ্ছিরি অবস্থা। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে টিপু, সলিল আর মিশুকে বসিয়ে রেখে আমি, হীরা আর রবিন বেড়াতে বের হলাম। উদ্দেশ্য, ডাকাতদের নৌকাটা কাছে থেকে লক্ষ্য করব। সেই ফাঁকে বাজারটাও ঘুরে আসব। গায়ের চাদরটা খুব ভালো করে গায়ে জড়িয়ে আমি উল্টো দিক থেকে ঘুরে এসে খুব অন্যমনস্কর ভাব করতে করতে ডাকাতদের নৌকাটার দিকে এগিয়ে গেলাম। ভিতরে প্রায় খালি গায়ে বসে থাকা কালো কুচকুচে লোকগুলি আমার দিকে কড়া চোখে তাকালো। আমি উদাসভাবে চোখ ঘুরিয়ে নৌকাটার খুব পাশে দিয়ে হেঁটে গিয়ে নদীতে হাঁটু পানিতে নেমে হাত মুখ ধুতে লাগলাম। ঠান্ডা পানিতে সারা শরীর শিরশির করে উঠল, কিন্তু উপায় কি? আমি কান তীক্ষ্ণ করে ওদের কথাবার্তা শোনার চেষ্টা করলাম, কিন্তু চাপা গলায় ঝগড়ার সুরটাই ধরা পড়ল। কোনো কথা বোঝা গেল না। একটু পরে আমি উঠে এলাম, আর চোখে ওদের লক্ষ্য করে শার্টের হাতা দিয়ে মুখ মুছতে মুছতে রবিন আর হীরার কাছে ফিরে এলাম। ওরা অল্প দূরে আমার জন্য অপেক্ষা করছে। রবিন জিজ্ঞেস করলো, কিছু বুঝতে পারলি? কিচ্ছু না। কথাবার্তা শোনা যাচ্ছিল না, শুধু ঝগড়া করছে। আমার দিকে এমন কড়া চোখে তাকালো। সত্যি সত্যি। আর আমাকে দেখেই ওরা ফিসফিস করে কথা বলতে শুরু করলো। কিচ্ছু শোনা যায় না। এবারে তাহলে আমি ওদের কাছ থেকে ঘুরে আসি। হীরা শার্টের হাতা গুটিয়ে প্রস্তুত হতে থাকে। না, এক্ষুনি না, রবিন গম্ভীরভাবে বলে, তাহলে সন্দেহ করবে। চল বাজার থেকে ঘুরে আসি। আমরা বাজারটা ঘুরতে গেলাম। বুধবার করে সেখানে হাট হয়, তখন নাকি বাজার খুব জমে ওঠে। আজ মাত্র সোমবার। আমরা সেই ছোট বাজারটাই ঘুরে ঘুরে দেখতে লাগলাম। মাছের বাজারে মাছের আষ্টে গন্ধে থাকা যায় না। ছোট ছোট কুচো মাছের ভাগা 6 পয়সা করে দাম। একটা মাঝারি রুই মাছ হীরা দাম করলো 4 টাকা। 3.5 টাকাতে দিয়ে দিতে পারে। কিছু কই মাছও আছে 1.5 টাকা 20। এক পাশে আলু, পটল, টমেটো এইসব তরি তরকারি। 2 পয়সা দিয়ে রবিন 2টো আতা কিনল, ভারী মিষ্টি খেতে। একটা বড় বট গাছের নিচে লাল টিনের ঘরে পোস্ট অফিস। আমি একটা পোস্ট কার্ড কিনলাম নান্টুকে চিঠি লিখব বলে। রবিন অবশ্যই চেঁচামেচি করতে লাগলো, এখন চিঠি লিখলে পোস্ট অফিসের ছাপ থেকে আমাদের খুঁজে বের করে ফেলবে।
বাজারের শেষ মাথা থেকে বড় মাটির সড়ক চলে গেছে। একটু দূরে একটা পাকা দালান, বাইরে সেন্ট্রি পাহারা দিচ্ছে দেখে বুঝতে পারলাম ওটি হচ্ছে থানা। কাছে গিয়ে দেখলাম নীল রঙের ওপর সাদা রং দিয়ে থানার নাম লেখা। রবিন অর্থপূর্ণ দৃষ্টিতে আমার আর হীরার দিকে তাকালো। আমরা থানাটাতে কতজন পুলিশ আছে অনুমান করার চেষ্টা করলাম, পরে প্রয়োজন হতে পারে। হঠাৎ করে রবিনের খেয়াল হলো আমরা অনেকক্ষণ হলো ডাকাতের নৌকাটা ছেড়ে এসেছি। ওটাকে এক নজর দেখে আসা দরকার। ছেড়েই দিল কিনা কে জানে। তাড়াতাড়ি আমরা বাজারটার মাঝে দিয়ে হেঁটে নদীর তীরে রওনা দিলাম। মাছ বাজারের পাশে দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম একটা খাকি পোশাক পরা ঢিলে ঢালা পুলিশ মাছ দাম করছে। লোকটাকে কেমন একটু চেনা চেনা মনে হলো। হয়তো মিশুদের বাসায় দেখে থাকবো। পা চালিয়ে নদীর তীরে এসে দেখি দূরে ডাকাতদের নৌকাটা এখনো দেখা যাচ্ছে, আরও দূরে আমাদের নৌকাটা। ডাকাতদের নৌকাটা ঢেউয়ের সাথে সাথে অল্প অল্প দোল খাচ্ছে। একজন ডাকাত মাটির গামলায় করে কি যেন ধুয়ে ভেতরে ঢুকে গেল। হীরা বলল, এবারে আমি যাই। রবিন বলল, দাঁড়া, আগে আমি ঘুরে আসি। তারপর শার্টটা খুলে কাঁধে ফেলে গম্ভীরভাবে হেঁটে গেল। নৌকাটার কাছে গিয়ে গেঞ্জিটাও খুলে ফেলল। তারপর সেগুলি একটা ঝোপের ওপর রেখে আস্তে আস্তে নৌকার পাশ দিয়ে নদীর পানিতে নামতে লাগলো। ওর ভাব দেখে মনে হচ্ছিল গোসল করবে। নৌকাটার কাছে খুব ঘেঁষে দুটো ডুব দিয়ে উঠে ও খুব কায়দা করে গা হাত পা ডলতে লাগলো। দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু আসলে নিশ্চয়ই ও কান খাড়া করে রেখেছে। হঠাৎ গা রগড়ানো বন্ধ করে কান খাড়া করে নৌকার দিকে ঝুঁকে পড়ল। নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কিছু শুনতে পেয়েছে। ঠিক সেই সময় একজন ডাকাতকে বের হতে দেখে ও বিপুল বেগে বুক ঘাড় রোকতে রোকতে ময়লা বের করতে লাগলো। ঈশ্বরের কৃপায় সেটিরও অভাব ছিল না। ডাকাতটি আবার ভেতরে ঢুকে গেল। আমার বুক ধুকধুক করছিল। আমি এদিক সেদিক তাকালাম। এমন সময় দেখি মাছ বাজারে দেখা সেই ঢিলে ঢালা পুলিশটা হাতে একটা কুড়ি কই মাছ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। আমি হীরাকে একটু টিপে দিয়ে গম্ভীরভাবে একটা ঘাস ছিঁড়ে নিয়ে চিবুতে লাগলাম। পুলিশটা আমাদের খুব কাছে এসে দাঁড়ালো। আমাদের খানিকক্ষণ ভালো করে লক্ষ্য করে জিজ্ঞেস করলো, তোমাদের বাড়ি কোথায়? ঢাকা। কেন জানি আমার মনে হলো এখন বোকার মতো উত্তর দেয়াই বুদ্ধিমানের কাজ। এখানে কোথায় এসেছো? চাচার বাড়ি। চাচার বাড়ি কোথায়? হীরা ফ্যাকাশে মুখে আমার দিকে তাকালো। আমি একবার ঢোক গিললাম। ইস, এই এলাকার একটা গ্রামের নামও জানি না। থানাটার নামটা পর্যন্ত ভালো করে পড়ে আসলাম না। কোথায় চাচার বাড়ি? পুলিশটা আরেকটু এগিয়ে এলো। মনে হলো খপ করে হাত ধরে ফেলবে। আমি সন্তর্পণে একটু পিছিয়ে এসে বললাম, পলাশপুর নাজিরপুর থানায়। সত্যি সত্যি নাজিরপুর থানায় পলাশপুর নামে একটা গ্রাম আছে। স্কুল থেকে একবার পিকনিকে গিয়েছিলাম, তবে সেটি বহু দূরে। পুলিশটা একটু থতমত খেয়ে বলল, তা এখানে কি করছো? চাচার সাথে এসেছি। চাচা কই? মাছ কিনতে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। ওই তো আমাদের নৌকা। আমি একটা নৌকা দেখিয়ে দিলাম। কতক্ষণ যে এভাবে এক নাগারে মিছে কথা বলতে হবে কে জানে। আর এই বেটা পুলিশ আমাদের পিছু লাগলো কেন বুঝতে পারলাম না। সে এবারে হীরাকে ধরল। তোমার বাড়ি কোথায়? হীরা কিছু বলার আগেই আমি বলে উঠলাম, ও আমার চাচাতো ভাই। ওর আব্বার সাথেই আমরা টাউনে যাচ্ছি। পুলিশটা একটু হতাশ হলো মনে হলো, তবু আমাকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? খালেকুজ্জামান চৌধুরী। আমি রঞ্জুর নামটা বলে দিলাম। তোমার? শফিক আহমেদ। শফিক ভাইয়ার নামটা হীরা নিজের নাম বলে চালিয়ে দিল। পুলিশটা একটু কুটিল চোখে তাকাতেই হীরা বিবর্ণ হয়ে বলল, পুরো নাম শফিক আহমেদ চৌধুরী, আব্বার নাম নাজির আহমেদ চৌধুরী। এবারে হীরা আর চৌধুরী বলতে ভুল করল না। পুলিশটা আমাদের লক্ষ্য করতে করতে বলল, এদিকে তোমাদের বয়সী কোনো ছেলে পেলে দেখেছ? একজনের হাত কাটা, আরেকজনের হাত ভাঙা, মোট 6 জন। হীরার চোয়াল ঝুলে পড়ল
আর আমার হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে উঠে ধুকধুক করতে লাগলো। পুলিশটা তাহলে আমাদেরই খোঁজ করছে। জ্বর ছিল বলে চাদর গায়ে বেরিয়েছি, প্লাস্টার করা হাতটা ঢাকা, নইলে কথাবার্তা না বলে ক্যাক করে ঘাড় আঁকড়ে ধরত। পুলিশ তাহলে আমাদের সবাইকে খোঁজ করছে, কিন্তু এত তাড়াতাড়ি খোঁজ পেল কেমন করে? আমি আন্দাজ করলাম মিশুর আব্বা ডিএসপি, তিনিই হয়তো আশেপাশে সব থানাতে ফোন করে দিয়েছেন। আমি আর চোখে হীরার দিকে তাকালাম, হীরা আমার দিকে তাকালো। আমি একটু ঘুরে নদীতে গোসল করতে থাকা রবিনকে দেখতে গিয়ে থেমে গেলাম। পুলিশটাও যদি ওদিকে তাকায় তাহলে বুঝতে কিছু বাকি থাকবে না। এখন যদি রবিন গোসল শেষ করে কাটা হাতটা দুলিয়ে দুলিয়ে ফিরে আসে, কিংবা বাতাসে চাদরটা উঠে গিয়ে যদি প্লাস্টার করা আমার হাতটা বেরিয়ে পড়ে, আমি চাদরটা ভালো করে জড়িয়ে হাত দুটো চাদরের তলাতেই ভাঁজ করে বুকের ওপর রাখলাম। দেখতে এখন একটু চালিয়াত মনে হলেও কেউ সন্দেহ করবে না একটা হাত প্লাস্টার করা। তবুও আমার বুক টিপ টিপ করতে লাগলো। দেখেছ না? পুলিশটা আমাদের এরকম হতভম্ব হতে দেখে উৎফুল্ল স্বরে জিজ্ঞেস করলো। আমি ঢোক গিলে মাথা নাড়লাম। কোথায় দেখেছ? কোন দিকে গেছে? এই তো এদিকে। আমি থানার পাশে ডিস্ট্রিক্ট বোর্ডের বড় সড়কটা দেখিয়ে দিলাম। কখন গেছে? পুলিশটা একটু উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো। এই তো এই মাত্র 5 মিনিটও হয়নি। হীরা ঢোক গিলে বলল, একজনের বাম হাতটা কাটা। আমি বললাম, না, ডান হাতটা। যদিও খুব ভালো করে জানি রবিনের বাম হাতটাই কাটা। ইস! হীরা সত্যি সত্যি ক্ষেপে উঠে বলল, বাম হাত না, সেই যে ধ্যাত, এই দিক দিয়ে গেল, ডান হাতটা কাটা। আরেকজনের হাতে প্লাস্টার, ওরও ডান হাত। আমি ডান হাতটা বের করে হীরার নাকের ওপর দিয়ে ঘুরিয়ে আনলাম। পুলিশটা আমাদের ঝগড়া থামিয়ে দিয়ে দ্রুত পায়ে থানার দিকে হেঁটে গেল। আমি খুব সন্তর্পণে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নদীর দিকে তাকালাম। রবিন শার্ট পরে এগিয়ে আসছে। কাছে এসে রবিন উত্তেজিত মুখে কি একটা বলতে যাচ্ছিল। হীরা মুখ খিচিয়ে উঠল, আর আমি দাবরানি মেরে তাকে থামিয়ে দিলাম। আমার মুখে সব শুনে রবিনের চোখ কপালে উঠল। বলল, সর্বনাশ, তাড়াতাড়ি নৌকায় চল। নৌকায় যেতে যেতে রবিন বলল, ডাকাতেরা আজ রাতে শুভাপুরে ডাকাতি করবে। সত্যি? হ্যাঁ, ইদ্রিস খাঁর বাড়িতে। স্পষ্ট শুনেছিস? নিজের কানে না, অন্যের কানে, বলে রবিন মুখ খিচিয়ে উঠল। কথা না বলে আমরা ছুটতে ছুটতে নৌকার কাছে উঠলাম। নৌকায় পৌঁছে দেখি রান্নাবান্না শেষ। মিশু বাজারে গেছে আমাদের খুঁজে আনতে। সলিল আর টিপু আমাদের খুব একচোটে গালি দিতে যাচ্ছিল, কিন্তু আমাদের মুখে সব শুনে ফ্যাকাশে মেরে গেল। সলিল শুধু বলল, সর্বনাশ, মিশুকে যে এলাকায় সব পুলিশ চেনে, ওদের বাসাতে প্রায়ই যায়। মিশুর জন্যে চিন্তায় পড়ে গেলাম। টিপু খুব সাবধানে নদীর তীর দিয়ে মিশুকে খুঁজতে গেল। একটু পরে ছুটতে ছুটতে হাজির হলো, লাফিয়ে নৌকায় উঠে বলল, নৌকা ছাড়ো, মিশুকে পুলিশ ধরেছে। ভাটা শুরু হয়ে গিয়েছিল। দ্রুত বৈঠা ফেলে নৌকা নিয়ে আমরা সামনে অদৃশ্য হয়ে যেতে যেতে তীরের দিকে তাকালাম। এক জায়গায় খুব ভিড়। নিশ্চয়ই মিশুকে যেখানে ধরা হয়েছে সেখানেই ভিড়টা। আহা বেচারা, ওকে দেখা মাত্র নিশ্চয়ই চিনে ফেলেছিল। মিথ্যা কথা বলার সুযোগও পায়নি। ওর চিন্তা নেই অবশ্যই, আরামে বাসায় পৌঁছে যাবে। বাসায় একটু আধটু পিটুনি খেতে পারে, সে তো আমরাও খাবো, কিন্তু ডাকাত ধরার আনন্দ তো আর পেল না। রবিন গলা বের করে আরেকটা নৌকাকে জিজ্ঞেস করলো, শুভাপুর কোন দিকে? নৌকার মাঝি আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই দেখিয়ে দিল। আমরা দ্রুত নৌকা বাইতে লাগলাম। একটু পরেই অনেক পুলিশ আমাদের খুঁজতে বের হবে, তার আগেই পালিয়ে যেতে হবে। লটারি। আমরা অনেকক্ষণ কোনো কথাবার্তা বললাম না। অ্যাডভেঞ্চারে বের হবার পর যদি কাউকে পুলিশে ধরে নিয়ে যায় বাসাতে ফেরত পাঠাবে বলে, তাহলে অন্যদের কি সাংঘাতিক মন খারাপ হয়ে যায় বুঝিয়ে বলতে হয় না। আমাদের সবারই মনে হচ্ছিল এসব ছেড়ে ছুঁড়ে বাসায় চলে যাই। নান্টু, কাশেম নেই, মিশুও ধরা পড়ে গেল। বাকি আমরা কজন থেকে আর কি করি? কোনো কথা না বলে আমরা মুখ গুজে দাঁড় টানতে লাগলাম। ডাকাতের নৌকাটাকে সেখানে ফেলে রেখে আমরা বহু এগিয়ে এসেছি।
দুটি মস্ত বাঘ এর মাঝে পার হয়ে গেছে। পিছনে দেখতে দেখতে টিপু একসময় বলল, ডাকাতদের নৌকাটা একটু পরেই এসে পড়বে। কেন? পুলিশ তো আমাদের খুঁজতে বের হয়ে গেছে, কাজেই ডাকাতেরা ওর মাঝে থাকতে চাইবে না। নৌকায় খোঁজ করে যদি ডাকাতদের বন্দুক বের হয়ে পড়ে। ঠিকই বলেছিস। রবিন মাথা নাড়ল। টেলিস্কোপ দিয়ে পেছনে তাকাতে তাকাতে বলল, আমরা আগে আগে শুভাপুর পৌঁছে নৌকা থামিয়ে রাখব, তাহলে ডাকাতেরা সন্দেহ করবে না। আমি বললাম, এমনিতেও আমাদের সন্দেহ করবে না। কোনো ডাকাতকে চিন্তা করতে পারবে আমরা 1 মাস ধরে ওদের পিছু ঘুরছি? তা অবশ্যই ঠিক। সলিল একটু দুঃখ দুঃখ স্বরে হঠাৎ বলল, আহা বেচারা মিশু। আমাদেরও দুঃখ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আর যাই করি না কেন, থানা থেকে তো আর ওকে ছিনিয়ে আনতে পারি না। এক সময় হীরা বৈঠাটাকে নামিয়ে রেখে মুখ হা করে দম নিতে লাগলো। বেচারা অনেকক্ষণ একটানা বৈঠা বেয়েছে। সলিল কথা না বলে হীরার জায়গায় বৈঠা নিয়ে বসল। রবিন আন মনে এক হাতে দাঁড় টানছিল। টিপু নৌকার মাঝে লম্বা হয়ে শুয়ে শুয়ে কি ভাবছে। পাশ দিয়ে মস্ত বড় একটা মহাজনী নৌকা ভেসে গেল। একটু দূরে একটা জেলে নৌকা জাল গুটিয়ে তুলছে। কালো জালে চকচকে কি একটা মাছ খলবল করে উঠল। তুই ডাকাতদের নৌকায় কি কি শুনলি আবার বলতো? হীরা রবিনের কাছে সরে আসে। তখন ঝামেলার মাঝে ঠিক শুনতে পারিনি। হ্যাঁ হ্যাঁ বলো। টিপু উঠে বসে এগিয়ে আসে। তুমি কি স্পষ্ট শুনেছ ওরা শুভাপুর গ্রামে যাবে? রবিন মাথা নেড়ে বলল, হ্যাঁ আমি স্পষ্ট শুনেছি। ওরা কয়েকজন বলছিল শুভাপুর গ্রামের ইদ্রিস খাঁর বাড়ি, অন্যেরা বলছিল মেথিকান্দা গ্রামের বিলায়েত উদ্দিন না কি যেন লোকের বাড়ি। তুই এত সব কথা মনে রাখলে কেমন করে? মনে নেই তো মানে? শুধু শুভাপুর আর ইদ্রিস খাঁর নাম মনে আছে, অন্যগুলি বানিয়ে বললাম। বাহ, আমি ঠাট্টা করে বললাম, ও দুটোও বানিয়ে বললি না কেন? খ্যাক খ্যাক করিস না। রবিন হঠাৎ ক্ষেপে ওঠে। ওরা তো যাবে শুভাপুরে ইদ্রিস খাঁর বাড়িতে, ও দুটো মনে রাখলেই তো হলো। অন্যগুলি না মনে রাখলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। টিপু সায় দিয়ে ভয় ভয় বলল, কিন্তু এ দুটো ঠিক শুনেছ তো? রবিন আবার ক্ষেপে উঠল। 100 বার বললাম, স্পষ্ট নিজের কানে শুনেছি। চাঁদ ডুবে যাবার পর শুভাপুরে ইদ্রিস খাঁর বাড়িতে ওরা ডাকাতি করবে, তা কেউ বিশ্বাস করবে না। আচ্ছা বাবা আচ্ছা, বিশ্বাস করলাম। সলিল বৈঠা দিয়ে পানিতে একটা হ্যাচকা টান মারে। নৌকাটা একটু দুলে উঠে সবাইকে শান্ত করে দেয়। টিপু বলল, এখন তাহলে ভেবে ভেবে একটা প্ল্যান বের করো, কিভাবে কি করা যায়। প্ল্যানের কথা মনে হতেই সবাই নড়ে চড়ে ভাবতে বসল। আর প্রায় একই সাথে সবারই মনে হলো এখনও খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়েছে। আমরা প্ল্যানের কথা তুলে রেখে খেতে বসে গেলাম, এক একবারে 2 জন করে। নৌকা থামানো উচিত হবে না, আমরা ডাকাতের নৌকার আগে পৌঁছতে চাই। রান্না ভালোই হয়েছে, তবে একটু শুকনো শুকনো লাগছিল। ডিম ভাজাগুলি কাঁচা কাঁচা রয়ে গিয়েছিল। অবশ্যই খেতে খারাপ লাগেনি। ডালটা প্রায় বাসায় রাধা ডালের মতো হয়েছিল। আমরা খেয়ে ঢেকুর তুলে পালা করে বিশ্রাম নিতে লাগলাম। তর তর করে নৌকা এগিয়ে যাচ্ছে। বসে থেকে বার কতক টেলিস্কোপ দিয়ে ডাকাতদের নৌকাটা খুঁজে দেখলাম, পাওয়া গেল না। রওনা দিয়ে থাকলেও নিশ্চয়ই কোনো না কোনো বাঁকের আড়ালে পড়ে আছে। আমি বললাম, শুভাপুর পার হয়ে আসেনি তো? একটু খোঁজ নিলে হতো ওটা আর কত দূর। দাঁড়া জেনে নিচ্ছি বলে রবিন আশেপাশে তাকালো। কাছাকাছি কোনো নৌকা নেই। রবিন নৌকার পাতাটনে দাঁড়িয়ে তীর দিয়ে হেঁটে যাওয়া একটা লোককে জিজ্ঞেস করলো, হে চাচা, শুভাপুর কত দূর? উত্তর আসলো, আরও 6-7 খান বাঁক। টিপু বুদ্ধি করে জিজ্ঞেস করলো, বেলা থাকতে থাকতে পৌঁছা যাবে? লোকটা সূর্যটাকে এক নজর দেখে বলল, যাতে পারে। আমরা লোকটাকে পাল্টা প্রশ্ন করার সুযোগ না দিয়ে নৌকাটাকে দ্রুত মাঝ নদীতে নিয়ে এলাম। ভাটার প্রবল টানে নৌকা যেন উড়ে চলল। টিপু বলল, যদি সন্ধ্যার দিকে আমরা শুভাপুর পৌঁছাই তাহলে হাতে সময় থাকবে প্রায় 6 ঘন্টা। কিভাবে? রাত 12টার দিকে চাঁদ ডুববে। গতকালও তাই ডুবেছিল, তাই না সলিল? শুক্লপক্ষ চলছে, গতকাল ষষ্ঠী ছিল। কি বলল সেই বুঝলো, আমি মাথা ঘামালাম না।
বললাম, এই 6 ঘন্টা আমরা কি করব? একটা দল যাবে কাছাকাছি থানাতে পুলিশকে খবর দিতে, আরেকটা দল যাবে ডাকাতদের পিছু পিছু দরকার হলে ডাকাতদের আটকাবার জন্যে। ইয়েস, রবিন বুকে টোকা মারল। সেটার লিডার আমি। হীরা মুখ বাঁকায়। দেখা যাবে। কে কে থানাতে যাবে? আমি না, আমি আগেই হাত তুলে না করলাম। আমি তো লিডার, যাওয়ার প্রশ্নই ওঠে না। রবিন হাতড়ে হাতড়ে রিভলভারটা বের করে। হীরা বলল, পুলিশ দেখলে আমার ভয় করে। সলিল বলল, আমার মোটেই ভয় করে না, কিন্তু তাই বলে মনে করিস না আমি যাব। টিপু বলল, তাহলে তাহলে কেউ থানাতে যাবে না? দেখা গেল সত্যি কেউ থানাতে খবর পৌঁছে দিতে রাজি না। সবাই ডাকাতদের সাথে সাথে থাকতে চায়। শেষ পর্যন্ত ঠিক করা হলো লটারি করা হবে। লটারি থেকে আমি আর রবিন বাদ পড়লাম, কারণ নৌকা নিয়ে থানায় যেতে হলে আমরা দুজন একেবারে অসহায়, দুজনেরই একটি করে হাত। আমি অবশ্যই একবারও মনে করিয়ে দিলাম না হাঁটা পথেও থানাতে যাওয়ার পথ থাকা সম্ভব, তাহলে লটারির ঝুঁকিটুকু নিতে হয়। টিপু কাগজ ছিঁড়ে তাদের 3জনের নাম লিখল। ঠিক হলো যে দুজনের নাম উঠবে তারা থানাতে যাবে, বাকি জন আমাদের সাথে থাকবে। আমি লটারি করলাম। টিপুর ভাগ্যে আমাদের সাথে থাকার সৌভাগ্য হলো। হীরা আর সলিলের ভাগ্যে উঠল থানায় যাওয়া। হীরা মুখ গোজ করে বসে থাকলো, কিন্তু তাতে লাভ কি? লটারি হচ্ছে লটারি, তার সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। ইসমাইল খা। বিকাল 4:30টার দিকে আমরা পেছনে ডাকাতের নৌকাটা দেখতে পেলাম। ওরা অনেক পিছনে, টেলিস্কোপে অনেক কষ্ট করে আবছা মতো দেখা যায়, তবে খুব তাড়াতাড়ি ছুটে আসছে। সবগুলি ডাকাতই খুব দারুণ নৌকা বাইতে পারে, আর এক একটা স্বাস্থ্য কি! একটু পরেই সন্ধে হয়ে আসবে। আমরা জোরে জোরে হাত চালালাম। শুভাপুর আর বেশি দূর নয়, বাম দিকে বিষখালী নদীর মুখ, ওদিক দিয়ে মাইলখানেক যেতে হয়। বিষখালীর মুখে এসে দেখি ভাটার টানে পানি হুড়হুড় করে বের হচ্ছে। সে কি স্রোত! এই স্রোত ঠেলে যাওয়া আমাদের কর্ম নয়। আমরা সেখানেই নৌকা বেঁধে ফেললাম। বেশি দরকার হলে একমাত্র হেঁটেই চলে যাব। টিপু হাঁড়িতে পানি গরম করে চা চিনি বের করতে লাগলো। ওর নাকি বিকালে চা না খেলে বিকালটা কাটতেই চায় না। চা তৈরি করতে করতে ডাকাতের নৌকাটা এসে পড়ল, থামলো আমাদের কাছ থেকে অল্প দূরে। সেখানেই লগি পুঁতে তার সাথে বেঁধে ফেলল। আমরা একে অন্যের দিকে তাকাতে লাগলাম। ভাগ্য ভালো থাকলে এরকমই হয়। রবিন আর আমি ছইয়ের ভেতরে ঢুকে পড়লাম। আমাদের দেখলে চিনে ফেলতে পারে। একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তখন আর কোনো ভয় থাকবে না। ডাকাতেরা ভাত রাঁধার আয়োজন করতে লাগলো। আমাদের আশেপাশে থেমে থাকা নৌকাগুলিও দেখি ভাত চড়িয়ে দিতে লাগলো, কিন্তু আমাদের আর ভাত রাঁধার উৎসাহ ছিল না। টিপু বুদ্ধি দিল চিড়ে আর কলা কিনে আনতে। হীরা, টিপু আর আমি চাদর মুড়ি দিয়ে ভালো করে ঢেকে ঢুকে চিড়ে কলা কিনতে গেলাম। লোকজনকে জিজ্ঞেস করে শুভাপুরের রাস্তা, ইদ্রিস খাঁর বাড়ি, কাছাকাছি থানায় যাবার সোজা পথ এসব জেনে আসব। যাবার সময় রবিন আর সলিলকে আমরা নানাভাবে সাবধান করে এসেছি। ভীষণ শীত পড়েছে, তার মাঝে গুটিসুটি মেরে আমরা চাদর জড়িয়ে যাচ্ছিলাম। আমার মনে হলো গত পরশুদিনও জ্বরে বিছানায় শুয়েছিলাম, ভাগ্যিস আর জ্বর আসেনি। বহু দূরে ছোট্ট একটা দোকান পাওয়া গেল। সন্ধে হতে না হতেই ঝাঁপ ফেলে বন্ধ করার আয়োজন করছে। আমরা চিড়ে কলা আর গুড় কিনলাম। আসার সময় ইদ্রিস খাঁর বাড়ি কোথায় জিজ্ঞেস করতেই দোকানদার একটু অবাক হয়ে তাকালো। জিজ্ঞেস করলো, কেন? একটু দরকার ছিল। এখানে তো ইদ্রিস খাঁ বলে কেউ নেই। কেউ নেই? আমরা হতভাগ হয়ে একজন আরেকজনের দিকে তাকালাম। আবার জিজ্ঞেস করলাম, কেউ নেই? ইসমাইল খাঁ আছে খান বাড়ির। সেই হবে। টিপু মাথা নাড়ল। আমাদের ভুল হয়ে গেছে। ইসলামপুর খাঁর বাড়িটাই কদ্দূর? এখান থেকে 8 ক্রোশ দক্ষিণে। একটু ভালো করে চিনিয়ে দেন না, আমরা যাব। দোকানদার আমাদের বুঝিয়ে দিল, কাঁচা সড়কটা ধরে 1 মাইল গেলে একটা মসজিদ পাওয়া যাবে, শায়েস্তা খাঁর আমলের। সেটার বাম পাশে বাঁশের সাঁকো। ওটা পার হয়ে ছোট সড়কটা ধরে খালের পাশে পাশে গেলে বড় যে টিনের বাড়িটা চোখে পড়বে, সামনে বড় দিঘি, সেটাই ইসমাইল খাঁর বাড়ি।
ধানের গোলা আছে আর সামনে বড় বড় 5-6টা খড়ের পালা। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, কাছাকাছি কোথায় থানা আছে বলতে পারেন? দোকানদার একটু অবাক হয়ে এদিক সেদিক তাকালো, তারপরে বলল, থানা দিয়ে কি হবে? কাজ ছিল বলে টিপু খুব অন্তরঙ্গ সুরে আবার থানার কথা জিজ্ঞেস করলো। জানা গেল শুভাপুর গ্রামটা 2টি থানার ঠিক মাঝামাঝি জায়গায়। 2টি থানায় নৌকার 2-2.5 ঘন্টার পথ। তবে মিশু যেখানে আটকে আছে সেটি তুলনামূলকভাবে কাছে, হেঁটেও যাওয়া যায়। ঠিক ঠিক শর্টকাট গলি ধরতে পারলে নাকি ঘন্টা দেড়েকেই পৌঁছে যাব। আমরা সব খবরাখবর নিয়ে আবার গুটি গুটি ফিরে এলাম। ফিরে আসার সময় দোকানদার কোথা থেকে এসেছি, কোথায় যাব এইসব জিজ্ঞেস করছিল। আমরা না শোনার ভান করে পা চালিয়ে চলে এসেছি। আমার মনে হলো ব্যাপারটা ভালো হলো না, কিন্তু এছাড়া উপায়ও ছিল না। নৌকায় এসে দেখি সলিল টেলিস্কোপটা হাতে নিয়ে ঝিমুচ্ছে। আমাদের দেখে ধর্মর করে জেগে উঠল। হ্যাঁ, তোরা এতক্ষণে এসেছিস? রবিন কই? রবিন? সলিল বোকার মতো এদিক সেদিক তাকায়। এই তো এখানেই ছিল। কই গেল? আমরাও এদিক সেদিক খুঁজলাম, চাপা স্বরে ডাকলাম, রবিন, রবিন। এখন চুপচাপ বসে অপেক্ষা করা ছাড়া আর কি করা যায়? চারিদিক অন্ধকার হয়ে এসেছে। ভাঙা চাঁদটা মিছেই অন্ধকার দূর করার চেষ্টা করছে। এক্ষুনি থানাতে রওনা দেয়া দরকার, কিন্তু রবিনকে না পেলে সেটি করাও যাচ্ছে না। হম্বিদম্বি করে নিজেকে সর্দার বলে দাবি করে সত্যি, কিন্তু ওকে ছাড়া কাজও চালানো যায় না। প্রায় 15 মিনিট পর রবিন হঠাৎ পানি থেকে ফুস করে ভেসে উঠল। মাথায় কচুরিপানা লেগে আছে, শীতে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। আমরা ওকে টেনে নৌকায় তুললাম। কি করছিলি? পানিতে নেমেছিলি কেন? বলছি। রবিন হি হি করে কাঁপতে থাকে। কাপড় বদলে কম্বল মুড়ি দিয়ে বসে উত্তেজিত রবিন হড়বড় করে বলল, ও অন্ধকারে ডাকাতের নৌকার পাশে খুপচি মেরে ভেসেছিল, মাথা কচুরিপানা দিয়ে ঢেকে। ওদের পরিকল্পনা খুঁটিনাটি শুনে এসেছে। আমরা মহা উত্তেজিত হয়ে রবিনকে খামচাখামচি শুরু করলাম। তোর দারুণ সাহস তো, সাংঘাতিক! এই শীতের মাঝে গেলি কেমন করে? ভয় করলো না? রবিন বুকের মাঝে টোকা দিয়ে বলল, হ্যাঁ, রবিন কা বাচ্চা, রবিন। আমরা ডাকাতদের পুরো পরিকল্পনাটা রবিনের মুখে শুনলাম। রবিন বলল, যে বাড়িতে ডাকাতি করবে তার নাম ইসমাইল খা, ইদ্রিস খা নয়। আমরা একে অন্যের মুখের দিকে তাকালাম। টিপু বলল, ইদ্রিস খা বলে আসলে কেউ নেইও, খোঁজ নিয়ে এসেছি। ডাকাতেরা চাঁদ ডুবে যাওয়ার ঠিক পরে পরে রওনা দেবে। ইসমাইল খার বাড়িতে করিমন নামের একটা মেয়ে লোক থাকে, সে দরজা খুলে রাখবে। ওরা ভেতরে ঢুকবে 6 জন, বাইরে পাহারা থাকবে 6 জন, 2 জন দিঘির পারে, অন্যেরা বাড়ির আশেপাশে। ডাকাতি করার সময় প্রথমে ফাঁকা গুলি করবে আর চেঁচামেচি করে এদিকে সেদিকে আগুন লাগিয়ে দেবে। লোকজনকে বেঁধে ফেলবে, ঘরে বন্ধ করে রাখবে, দরকার হলে মারধর করবে। সলিল একটু শিউরে উঠল। যারা ভেতরে ঢুকবে তারা ইসমাইল খা আর তার ছেলেদের বেঁধে ফেলবে, তারপর ভীষণ মার দিতে থাকবে যতক্ষণ না সিন্দুকের চাবি দিয়ে দেয়। গতকাল বিক্রি করা ধানের 17,000 টাকা, ইসমাইল খা আর তার ছেলেদের বউয়ের 20-30 ভরি সোনার গয়না, ইসমাইল খার দোনালা বন্দুকটা আর মূল্যবান জিনিসপত্র যা আছে সব নিয়ে ওরা বের হবে। সর্বনাশ! তারপর? যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ওরা ইসমাইল খায়ের চাচাতো ভাইয়ের বাড়িতে ঢুকবে একইভাবে, তারপর পাশের বাড়ি, তারপর তার পাশেরটা, এভাবে যতক্ষণ পারা যায়। একটানা অনেকক্ষণ কথা বলে রবিন একটু দম নিল। আমি আরও কিছুক্ষণ থাকতাম, কিন্তু পানির ভিতরে কি একটা পায়ের ওপর দিয়ে সাত করে চলে গেল। নড়ে উঠতেই একটু শব্দ হয়ে গেল, সাথে সাথে ডাকাতেরা সবাই চুপ করে গেল। সর্দারটা একজনকে বলল, বাইরে কি শব্দ করছে দেখতো। সর্বনাশ! তারপর? আমি সাথে সাথে ডুব সাঁতার দিয়ে একেবারে এখানে। টিপু বলল, আর কিছু শোনোনি? কতজন লোক, কি সমাচার? রবিন অধৈর্য হয়ে মাথা ঝাঁকালো। ওরা কি আর চেঁচিয়ে চেঁচিয়ে পরামর্শ করছে? গুজগুজ করে কথা বলে, আর কি বিশ্রী ভাষা!
ভীষণ তর্ক করছিল, তাই এক কথা বারবার বলছিল। তাতেই কিছু কিছু বোঝা গেল। ওদের কটা বন্দুক? 3-4টা হবে। অন্যেরা বর্ষা দা এসব নিয়ে যাবে। রিভলভারটা হারিয়েছে বলে চান্দু নামে একটা ডাকাতকে সবাই বিশ্রী করে একটু পরে পরে গালি দিচ্ছে। ওরা কি কাউকে মেরে টেরে ফেলতে পারে? দরকার না পড়লে ওরা কাউকে খুন করবে না বলেছে, কিন্তু দরকার হয়তো পড়তে পারে। ইসমাইল খান নাকি খুব শক্ত মানুষ। ডাকাতদের পিছে পিছে রওনা দেওয়ার সময় আমরা যেসব হালকা অ্যাডভেঞ্চারের কথা ভেবে রেখেছিলাম, ঘটনার ঠিক সামনাসামনি এসে সেসব কর্পূরের মতো উবে গেছে। সবার ভেতরে আতঙ্ক ঢুকে গেছে। রবিন পর্যন্ত কোনো কথা না বলে রিভলভারটা নাড়াতে লাগলো। অনেকক্ষণ পর টিপু বলল, আমাদের এখনই থানায় খবর পাঠানো উচিত। সলিল বলল, অবস্থা যেরকম তাতে মনে হচ্ছে আমরা নিজেরা কিছু করতে পারবো না। রবিন চোখ পাকিয়ে সলিলের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। চিড়েগুলো কলা দিয়ে চিবিয়ে খেয়ে আমরা বেশি করে পানি খেয়ে নিলাম। রবিন গুলি ভরে রিভলভারটা কোমরে বেঁধে নিল। অন্যেরা চাকু, টর্চ, দড়ি এইসব নিয়ে যুদ্ধ সাজে সেজে নিলাম। তারপর গায়ে চাদর জড়িয়ে নৌকা ছেড়ে তীরে উঠে আমরা হাঁটতে লাগলাম। সলিল আর হীরাকে থানার রাস্তায় উঠিয়ে দিয়ে আমরা গোপনে ইসমাইল খাঁর বাড়ি যাব। একটু পরেই রাস্তার দুপাশে ঘন জঙ্গল শুরু হয়ে গেল। আমরা তার মাঝে দ্রুত হেঁটে চলেছি। হঠাৎ পিছনে ভীষণ একটা গলার আওয়াজ শোনা গেল। কারা যায়? দাঁড়াও! ঝট করে কোমরে হাত দিয়ে রবিন ঘুরে দাঁড়ালো, সাথে সাথে আমরাও। দুজন লোক এগিয়ে আসছে। টিপু টর্চ জ্বালালো। একজন সেই দোকানদার, আরেকজনকে চিনি না। লোকটি বয়স্ক, লম্বা চওড়া, পাকা দাড়ি, অভিজাত চেহারা। দোকানদার আমাকে দেখিয়ে বলল, এই যে হুজুর, এরা। পাকা দাড়িওয়ালা লোকটা আমাকে এক নজর দেখল, তারপর কঠোর গলায় জিজ্ঞেস করলো, তোমরা কারা? কোত্থেকে এসেছ? রবিন উদ্বুদ্ধ স্বরে জিজ্ঞেস করলো, আপনি কে? লোকটি ক্ষেপে গেল মনে হলো। এগিয়ে এসে আরও কঠোর গলায় জিজ্ঞেস করলো, কোত্থেকে এসেছো তোমরা? কি চাও? আমার মনে হচ্ছিল এই লোকটি ইসমাইল খাঁ। একটু দ্বিধা করে জিজ্ঞেসই করে ফেললাম, আপনার নাম কি ইসমাইল খাঁ? লোকটি ঘুরে আমার দিকে তাকালো, বলল, হ্যাঁ। রবিন হঠাৎ একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর ক্লান্ত স্বরে বলল, আপনাকেই আমাদের দরকার। আপনাদের বাড়ি নিয়ে চলুন, তাড়াতাড়ি। টিপু বলল, থানাতে এক্ষুনি একটা লোক পাঠাতে হবে, ঘণ্টা খানেকের মধ্যে যেন পৌঁছে যায়। ইসমাইল খাঁ একটু হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। বললেন, কি বলছো তোমরা? আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝিয়ে দেব। রবিনের গলায় আবার কর্তৃত্বের স্বর ফুটে ওঠে। তাড়াতাড়ি নিয়ে চলুন, দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। সবাই মিলে আমরা ইসমাইল খাঁর বাড়িতে ছুটলাম। নারকীয় রাত। সে ভারী দুঃখের ব্যাপার। আমরা এত কষ্ট করে ডাকাতদের হদিস জোগাড় করে আনলাম, কিন্তু ডাকাতদের বাধা দেওয়ার সব পরিকল্পনা করা হলো আমাদের কোনো কথা না শুনেই। এমনকি ইসমাইল খাঁ একবার আমাদের ঘরে গিয়ে শুয়ে পড়তে বললেন। রবিন অসহায় রাগে বসে বসে দাঁত কিরমির করতে করতে আমাদের দিকে তাকালো। সলিলকে ইসমাইল খাঁর ছোট ছেলের সাথে থানায় পাঠানো হলো। সলিল অবশ্যই যেতে চাচ্ছিল না, এখানকার মজাটাই সে দেখতে চায়, কিন্তু ওকে বোঝানো হলো সে ফিরে এসেও মজা দেখতে পারবে। ইসমাইল খাঁ চুপি চুপি কি আয়োজন করলেন আমরা জানতে পারলাম না। প্রচুর লোক জোগাড় করা হচ্ছে, গোপনে আরও 2টি বন্দুক আনা হয়েছে, আর করিমন নামের মেয়ে লোকটিকে আটকে ফেলা হয়েছে, এটুকুই শুধু টের পেলাম। কিন্তু ঠিক কিভাবে ডাকাতগুলিকে ধরা হবে কিংবা ধরা হবেও কি না কিছুই জানতে পারলাম না। আমাদের যখন কোনো গুরুত্ব দেয়া হচ্ছিল না তখন ভীষণ খারাপ লাগছিল। রবিন একবার একটা বুদ্ধি বাতলে দিতে গেলে ইসমাইল খাঁ মুখ খিচিয়ে বলে উঠলেন, তোমরা ছেলে ছোকরারা এর মাঝে কেন? রবিন চোখ মুখ লাল করে ফেরত আসলো। অনেকক্ষণ গুম করে বসে থেকে এক সময় আমার কানের কাছে মুখ এনে বলল, চল পালাই। কোথায়? বাইরে। এদের ভাব দেখে মনে হচ্ছে ঠিক আসল সময়টাতেই আমাদের বের হতে দেবে না। ঠিক বলেছিস বলে আমরা খুব অন্যমনস্ক ভঙ্গি করে চুপি চুপি বাইরে বেরিয়ে এলাম।
এত উত্তেজনা এবং ব্যস্ততার মাঝে আমাদের কেউ খেয়াল করলো না। বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটি বড় পেয়ারা গাছ পাওয়া গেল। আমরা চুপি চুপি সেটাতে উঠে বসলাম। আমি ভাঙা হাত নিয়ে কিছুতেই উঠতে পারছিলাম না। অন্যেরা টেনে তুলল। অনেক উপরে বেশ আরাম করে বসে রবিন বলল, এই জন্যে আমরা নিজেরা ফাইট দিতে চাচ্ছিলাম, দেখলি আমাদের কেউ পাত্তা দিচ্ছে না। ওদের দোষ কি? দেখেছে বয়স কম। বয়স কম? বয়সী সব। আমাদের কি কম আছে নাকি? কি বুদ্ধি, সাহস, অস্ত্রশস্ত্র, কায়দা আমরাই সব করলাম, অথচ অথচ আমরা চুপ করে থাকলাম। রবিন গজগজ করতে লাগলো। ওর দুঃখ পাবার ন্যায্য কারণ আছে। খানিকক্ষণ পরে দেখি ইসমাইল খাঁর লোকজন আমাদের খোঁজ করছে। নাম জানে না, তাই খোকা সকল বলে ডাকছে। আমরা হাসি চেপে চুপচাপ গাছের ডালে বসে রইলাম। হীরা ফিসফিস করে বলল, খোঁজ বেটারা খোঁজ। যখন খুঁজে পেল না তখন শুনলাম বলা বলি করছে। রাগ করেছে নাকি? কেউ নজর দিচ্ছিল না, না খেয়ে আছে নাকি কে জানে। ধাপ্পা দিল না তো? আজকালকার ছেলে ছোকরা হয়তো মজা করার জন্যে। তবু সাবধান থাকা ভালো, বলা তো যায় না। না, মজা করেনি। ওদের একজন থানায় গেল না? তা বটে, কিন্তু অন্যেরা গেল কই? আমরা গাছে বসে খিক খিক করে হাসতে লাগলাম। অনেকক্ষণ হলো আমরা গাছে বসে আছি। আকাশে ভাঙ্গা একটা চাঁদ, একটা নরম জ্যোৎস্না ছড়িয়ে আছে। ডুবতে দেরি নেই। বেশ ঠান্ডা বাতাস। অল্প অল্প হিম পড়ে মাথা ভিজে যাচ্ছে। কি একটা পাখি ক্যাক 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 করতে করতে উড়ে গেল। এক সময় ইসমাইল খাঁর বাড়ির সব আলো নিভে গেল। চুপচাপ সুমসাম করছে। বাইরে থেকে দেখে কে বুঝবে? ভিতরে ভিতরে বাড়িটার চারিপাশে শক্ত পাহারা, লাঠি, সরকি, বন্দুক নিয়ে শখানেক লোক লুকিয়ে অপেক্ষা করছে। বসে থাকতে থাকতে তন্দ্রা মতো এসে গেল। মনে হচ্ছে কয়েক যুগ বসে আছি। হঠাৎ রবিন খোঁচা মারল। আমি চমকে উঠলাম। আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল দূরে ছায়ার মতো কারা যেন চুপি চুপি গুড়ি মেরে আসছে। আমার দম বন্ধ হয়ে এলো। বুকের ভিতর স্পষ্ট শুনতে পেলাম টিপ 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 শব্দ। টিপু আমার কাঁধ খুব শক্ত করে খামচে ধরল। লোকগুলি ঠিক পেয়ারা গাছটার নিচে দিয়ে চুপি চুপি হেঁটে গেল ইসমাইল খাঁর বাড়ির দিকে। অন্ধকার, তাই চেহারা ছবি দেখা যায় না। শুধু বন্দুকের নল আর লম্বা লম্বা লাঠি সরকির মাথাগুলি আবছা দেখা যাচ্ছিল। লোকগুলি ভিতরে উঠোনে ঢুকতেই রবিন নড়ে চড়ে উঠল। ফিসফিস করে বলল, চল নামি। মানে? ভিতরে গিয়ে দেখি। কি সর্বনাশ, এখন মারামারি হবে। দেখবি না? ভীতু বলে প্রমাণিত হতে হয়, তাই চুপি চুপি সরসর করে গাছ থেকে নামতে লাগলাম। আমি তখনও নামিনি। প্লাস্টার করা হাতটা নিয়ে একটু বেকায়দায় পড়েছি। অমনি হঠাৎ দ্রুমদ্রাম গুলির শব্দ হলো। স্যাঁত স্যাঁত করে চারিদিকে মশাল জ্বলে উঠল। হইচই শব্দে শখানেক লোক ডাকাতগুলোকে ঘিরে ফেলল। আমি গাছ থেকে লাফ দিলাম। ভিতরে তখন ভীষণ হইচই মারমার শব্দ। গ্রুম গ্রুম করে গুলি হচ্ছে। দু একটা আর্তনাদ শুনলাম। কোথাও আগুন লেগে গেছে। চরচর করে শব্দ হচ্ছে। ভীষণ আলো হয়ে সব কিছুর লম্বা লম্বা ছায়া পড়েছে। ঠাস ঠাস করে লাঠির শব্দ হতে থাকলো। কে একজন গুলির মতো আমাদের পাশ দিয়ে ছুটে গেল। আমরা স্থানুর মতো দাঁড়িয়ে রইলাম। রবিন দৌড় দিয়ে ভেতরে যেতে গিয়ে একটা বাঁশের সাথে পা বেঁধে ভীষণ জোরে আছাড় খেলো। ভাগ্যিস হাতের রিভলভার ট্রিগারে চাপ পড়ে গুলি টুলি বের হয়ে যায়নি। আমরা কাছে গিয়ে দেখতে পেলাম বাঁশটা ডাকাতদের কীর্তি। কেউ পিছে নিতে গেলে পা বেঁধে আছাড় খেয়ে পড়বে। আমরা বাঁশটা খুলে নিলাম। ঠিক এমন সময় দেখা গেল ভিতর থেকে কে একজন গ্রুম গ্রুম করে গুলি নিয়ে ছুটে আসছে। পিছনে পিছনে অনেক লোক। মশালের আলোতে দেখলাম বাম হাত কাটা সেই ভয়াবহ ডাকাত সর্দার। সর্দারটা ওখানে দাঁড়িয়ে আবার লোকজনের দিকে নির্মমভাবে গুলি করল। সবাই হুটোপুটি করতে করতে ভিতরে সরে গেল। তারপর কাটা হাতে বন্দুকটা বুকের সাথে চেপে ধরে কিভাবে জানি খুলে গুলি ভরে আমাদের দিকে ছুটে আসতে লাগলো। আমরা অন্ধকারে দাঁড়িয়ে আছি।
সর্দারটি আমাদের দেখেনি, বুঝতে পারছি পাশ দিয়ে ছুটে যাবে। আমার মাথায় কি ভর করলো জানি না, ডাকাতটি ছুটে ঠিক আমাদের পাশে আসতেই হাতের লম্বা বাঁশটি তার পায়ের ভেতর ঢুকিয়ে দিলাম। হঠাৎ বাঁশে পা লেগে ডাকাত সর্দার তাল হারিয়ে দড়াম করে মাটিতে পড়ে গেল। বাঁশের ধাক্কায় আমি টিপুকে নিয়ে ছিটকে পড়লাম অন্য পাশে। টিপুর হাতের টর্চ লাইট আমার কপালে ঠুকে গিয়ে মাটিতে আছড়ে পড়ে জ্বলে উঠল। আমি তুলে নিয়ে মাটিতে পড়ে থাকা ডাকাতটির মুখে ধরলাম, কিছু না বুঝেই। রবিন রিভলভারটা সোজা ডাকাত সর্দারের বুকের দিকে তাক করে ধরে বলল, একটু নড়বে কি গুলি করে দেব। ডাকাত সর্দারের চোখ থক করে জ্বলে উঠল। কাটা হাতটায় ভর দিয়ে সে আস্তে আস্তে উঠে বসল। তারপর খুব ধীরে ধীরে ডান হাতে ধরে থাকা বন্দুকটি রবিনের দিকে ঘুরিয়ে আনতে লাগলো। খবরদার! রবিন হিস হিস করে চেঁচিয়ে উঠল, খবরদার নড়বে না, গুলি করে দেব। ডাকাতটির মুখ বিকৃত হয়ে উঠল, তবু সে আস্তে আস্তে বন্দুকটি ঘুরিয়ে আনতে লাগলো। খবরদার! রবিন পাগলের মতো চিৎকার করে উঠল, তবু গুলি করল না। আমি শিউরে উঠে বুঝতে পারলাম রবিন যতই চেঁচামেচি করুক আসলে সে গুলি করতে পারবে না। একটা মানুষকে সামনাসামনি গুলি করতে মন যতটুকু শক্ত হওয়া দরকার, রবিনের মন ততটুকু শক্ত নয়। ডাকাতটি এতক্ষণে বন্দুক ঘুরিয়ে এনে রবিনকে তাক করেছে। মুখে মনে হলো একটা ধূর্ত হাসি ফুটে উঠল। পিছন থেকে অনেক লোক ছুটে আসছে, কিন্তু লাভ কি? সামনাসামনি দুজন দুজনকে তাক করে আছে। কে আগে গুলি করে, কে আগে গুলি করে, কে আগে? আমি চোখ বুজে একটা চিৎকার করে উঠলাম। সাথে সাথে একসাথে অনেকগুলি গুলির আওয়াজ হলো। চিৎকার, আর্তনাদ, চেঁচামেচি, বারুদের গন্ধে পরিবেশটা নারকীয় হয়ে উঠল। আমি মুখ ঢেকে বসে পড়লাম। কে গুলি খেয়েছে দেখার সাহস নেই। রবিন না ডাকাত সর্দার? রবিন না ডাকাত সর্দার? রবিন না। এমন সময় বহু দূরে রাইফেলের গুলির আওয়াজ হলো। পরপর অনেক গুলি। পুলিশ আসছে। ইসমাইল খাঁর গলার আওয়াজ শুনলাম, ছেলেগুলির কিছু হয়নি তো? না। কে একজন বলল, শুধু হাত কাটা ছেলেটা। হাত কাটা ছেলেটা? আমার হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে এসে প্রচণ্ড শব্দে ধকধক করে উঠল। শুধু হাত কাটা ছেলেটা ফিট হয়ে গেছে, গুলি টুলি লাগেনি তো? না। পানি আনো, পানি আনো। খুব ধীরে ধীরে বুক থেকে একটা আটকে থাকা শ্বাস বের করে আমি আস্তে আস্তে চোখ খুলে তাকালাম। হাজার হাজার মানুষ গিজগিজ করছে। রক্তে মাখামাখি ডাকাত সর্দারকে ধরে সরিয়ে নিচ্ছে। চেঁচামেচি, হইচই, দৌড়াদৌড়ি পড়ে গেছে। কে একজন আমাদের পিঠে হাত দিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। রবিনকে আগেই নিয়ে যাওয়া হয়েছে। ওর মাথায় মুখে পানির ঝাপটা দিচ্ছে বাড়ির মেয়েরা। চারিদিকে ভিড়। আমরা ওকে ঘিরে বসলাম। অন্যেরা ঠেলে ঠুলে আমাদের জায়গা করে দিল। রবিন হঠাৎ চোখ খুলল। খানিকক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থেকে সব কিছু মনে করে নিল। এদিক সেদিক তাকিয়ে আমাদের দেখে হঠাৎ উঠে বসলো। তারপর খপ করে আমার হাত আঁকড়ে ধরে জিজ্ঞেস করলো, মরে গেছে? মরে গেছে লোকটা? আমি বললাম, না। রবিন একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল, তারপর দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। এই প্রথম আমি রবিনকে কাঁদতে দেখলাম। যখন কাঁদার কোনো অর্থ নেই, প্রয়োজন নেই, কারণ নেই। আমরা চুপচাপ বসে রইলাম। বাইরে পুলিশ এসে গেছে। মিশু আর সলিলের গলার স্বর শুনতে পেলাম। মিশুর আব্বাও এসেছেন মনে হয়। খবর পেয়ে আমাদের খোঁজে এসেছিলেন। এখন একেবারে ঘটনাস্থলে এসে পড়েছেন। সবাই মিলে ভিতরে আসছে আমাদের কাছে। হারিকেন হাতে পথ দেখিয়ে আনছে ইসমাইল খাঁ। মিশুর আব্বাকে খাকি ঝকঝকে পোশাক দেখে ভারী একটা বিগলিত ভাব। পিছনে রাইফেল হাতে অনেক পুলিশ, তার পেছনে শুধু মানুষ। সলিল আর মিশু উঠানের মাঝে থেকে এক ছুট দিল আমাদের দিকে চিৎকার করতে করতে। আমরা চুপ করে বসে থাকলাম। রবিন তখনও মাথা গুজে ফুপিয়ে যাচ্ছে। তাহলে সব চুকে বুকে গেল? আমি আস্তে আস্তে একটা নিঃশ্বাস ফেললাম, দীর্ঘ নিঃশ্বাস। পরিশিষ্ট। এত বড় একটা ঘটনা ঘটে যাবার পর আমরা সবাই ভেবেছিলাম সব পত্রিকায় বুঝি আমাদের ছবি টবি ছাপা হবে।
কিন্তু কিছুই হলো না। কয়েকটা পত্রিকায় ভেতরের দিকে ছোট করে লেখা হলো, দুর্ধর্ষ ডাকাত দল ধৃত, কিন্তু ভেতরে কোথাও আমাদের কথা লিখল না। শুধু একটি পত্রিকায় এক লাইনে লিখেছিল, খবরে প্রকাশ কয়েকজন কিশোরের দুঃসাহসিক প্রচেষ্টার দরুন এদের ধরা সম্ভব হয়। আমরা এই খবরটুকু কেটে রেখে দিয়েছি, কেউ আসলেই দেখাই। খবরের কাগজে গুরুত্ব না দিলে কি হবে? এ ছোট্ট শহরে কারো ব্যাপারটা জানতে বাকি নেই। স্কুলে গেলে সবাই আর চোখে তাকায় আর বলাবলি করে, এই ছেলেগুলি, এই ছেলেগুলি। আমরা না শোনার ভান করে গম্ভীর হয়ে হেঁটে যাই। স্যারেরা অবশ্যই ব্যাপারটা ভালো চোখে দেখেননি। মালেক স্যার তো বাড়ি থেকে পালিয়েছিলাম বলে একদিন আমাদের কান মলে দিলেন, অবশ্যই হাসতে হাসতে, তবু কানমলা তো কানমলাই। বাসায় কেউ বেড়াতে এলেই আমাদের দেখতে চায়। আমরা গম্ভীর হয়ে গিয়ে দাঁড়াই। সবাই সাহসের প্রশংসা করে, তারপর বেশি সাহসের জন্যে আশঙ্কা প্রকাশ করে। আমাদের ওপর এখন সবাই খুব তীক্ষ্ণ নজর রাখে, কখন না আবার পালিয়ে যায়। যখন কেস শুরু হলো তখন আমাদের সাক্ষী দিতে হয়েছিল। সে ভারী একটা মজার দৃশ্য। ডাকাত সর্দার কাঠগড়া থেকে আমাদের দিকে প্রথমে চোখ পাকিয়ে তাকিয়েছিল। উকিল যখন খুঁচিয়ে খুঁচিয়ে সব কিছু জেনে নিল, তখন ডাকাত হা করে আমাদের দিকে তাকিয়ে রইল। আমাদের ভারী মজা লেগেছিল দেখে। ডাকাতগুলির 8 বছর 10 বছর করে জেল হয়েছে। ওদের নামে নাকি আগেরও অনেক কেস ঝুলেছিল, এখন সবাই জেলে। ইসমাইল খাঁ মাঝে মাঝে আমাদের দেখতে আসে। যখনই আসে কিছু না কিছু উপহার নিয়ে আসে। একবার এনেছিল এক নৌকা আম, সত্যি সত্যি এক নৌকা। এ পাড়ার সবাই মিলে খেয়েও 3-4 দিনে শেষ করতে পারেনি। আরেকবার এনেছিল 2টি রুই মাছ। ছোট মাছটাও আমার থেকে লম্বা, বুকের দিকটা টকটকে লাল, হাতের তালুর মতো বড় বড় আঁশ। এগুলো নাকি ওর নিজের পুকুরের। শেষবার যখন আসে তখন এনেছিল কয়েক হাঁড়ি মিষ্টি। সে কি মিষ্টি, এখনো মুখে স্বাদ লেগে আছে। আমরা এখনো ফুটবল খেলি, নৌকা করে ঘুরে বেড়াই, আর সব সময় চোখ কান খোলা রাখি। কখন কোথায় কি ঘটে যাবে, আর আবার হয়তো আমাদের অ্যাডভেঞ্চারে বের হতে হবে। কিন্তু এতদিন হয়ে গেল এখনও সেরকম কিছু ঘটল না। আমরা অবশ্যই আশা ছাড়িনি, অপেক্ষা করে আছি একটা না একটা কিছু নিশ্চয়ই ঘটবে। রবিন অবশ্যই অন্যরকম বলে। সে বলে আরও কিছুদিন দেখবে, তারপরেও যদি কিছু না হয় তাহলে নিজেই অ্যাডভেঞ্চার তৈরি করে নেবে। বুদ্ধিটা খারাপ না, আমাদেরও মনে হচ্ছে শেষ পর্যন্ত তাই বুঝি করতে হবে। গল্প কক্ষতে আপনারা শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা হাত কাটা রবিন 3য় খণ্ড। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।